আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ডিস্ট্রিবিউশন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমি এর আগের ভিডিওটাতে এই চ্যাপ্টারের যে সমস্ত মেন জিনিস, যেমন ধরো র্যান্ডম ভেরিয়েবল, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন এবং এছাড়া এক্সপেকটেশন ভেরিয়েন্স এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে দেখো আমরা অঙ্ক থেকে শুরু করব। তো আমি এখানে সংক্ষিপ্ত থেকে 16 অঙ্ক থেকে শুরু করছি। দেখো 16 অঙ্ক কি দেওয়া আছে, যে যদি এক্স ও ওয়াই স্বাধীন সমসম্ভব চলক হয় তবে প্রমাণ করো যে ভার অফ এ এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার ইন্টু সিগমা ওয়ান স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সিগমা টু স্কোয়ার, যেখানে সিগমা ওয়ান ও সিগমা টু হলো এক্স ও ওয়াই এর সমপার্থক্য এবং এ ও বি হচ্ছে ধ্রুবক পদ। তাহলে দেখো সিগমা ওয়ান যদি এক্সের সমপার্থক্য হয় তাহলে দেখো আমরা সিগমা ওয়ান সমান বলতে পারি রুট ওভার ভার এক্স, অর্থাৎ সিগমা ওয়ানের স্কোয়ার সমান হচ্ছে ভার অফ এক্স। একই রকমভাবে সিগমা টু যেহেতু ওয়াইয়ের সমপার্থক্য, তাহলে সিগমা টু সমান আমরা বলতে পারি রুট ওভার ভার অফ ওয়াই, তাহলে সিগমা টু স্কোয়ার সমান হচ্ছে ভার অফ ওয়াই। তাহলে এখান থেকে দেখো আমাদের যেটা দিয়েছে ভার অফ এ এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার সিগমা ওয়ানের স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিগমা টু স্কোয়ার। তাহলে শুরুতেই আমরা এটাকে কি দেখাবো, এ স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার ভার ওয়াই। তারপর আমরা কি করব, ওর জায়গাতে সিগমা ওয়ান আর সিগমা টু পুট করব। তাহলে দেখো অঙ্কটা শুরু করছি। তাহলে দেখো এবার আমরা প্রমাণটা শুরু করব। এখানে কি প্রমাণ করতে হবে আমাদের, ভার অফ এ এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার সিগমা ওয়ানের স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিগমা টু স্কোয়ার। তো আমি এর আগের ভিডিওটাতে তোমাদের ভার এক্সের বা এরগুলো ভেরিয়েন্সের যখন প্রপার্টি পড়িয়েছিলাম, সেখানে দেখবে তোমাদেরকে একটা রেজাল্ট পড়িয়েছিলাম যে ভার অফ এ এক্স প্লাস বি সমান এ স্কোয়ার ভার এক্স। তো ওই রেজাল্টটা প্রমাণের সময় আমরা ভার অফ এ এক্স প্লাস বি মানে এ এক্স প্লাস বি রাশিটাকে দেখবে আমরা ওয়াই ধরে ক্যালকুলেশন করেছিলাম। এবার যেহেতু এখানে এ এক্স প্লাস বি ওয়াই এই টার্মটা আছে, তাহলে তো আমি এখানে এই রাশিটা সমান ওয়াই ধরতে পারবো না, যেহেতু এখানে ওয়াই জাতীয় রাশি আছে। সেজন্য আমরা কি করব, এই যে ভেতরে টার্মটা রয়েছে এ এক্স প্লাস বি ওয়াই, এই এ এক্স প্লাস বি ওয়াইটাকে আমরা জেড বলে একটা রাশি ধরে নিচ্ছি। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি জেড সমান এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে জেড সমান যদি এ এক্স প্লাস বি ওয়াই হয়, তাহলে আমরা এখান থেকে শুরুতেই কার মান বের করব, শুরুতেই দেখো আমরা মান বের করবো এখান থেকে জেড বারের। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি অতএব জেড বার সমান কী হবে আমাদের, এ ইন্টু ক্যাপিটাল এক্স বার প্লাস বি ইন্টু ক্যাপিটাল ওয়াই বার। যেহেতু এগুলো ধ্রুবক পদের বার নেওয়া মানে ওই রাশিটাই ফিরে আসে। তাহলে এখান থেকে আমরা বের করছি, তাহলে জেড বার সমান আমরা লিখলাম। এবার এখানে দেখো আমি অতএব দিয়ে জেড বার সমান একেবারে লিখে দিয়েছি এ ইন্টু এক্স বার প্লাস বি ইন্টু ওয়াই বার। তো এটাকে যদি আমরা একটু ভেঙে ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়ে দিই যে এটা কিভাবে আসছে। তাহলে এখানে দেখো জেড সমান দেওয়া আছে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে আমরা জানি যে ই অফ এক্স মানে এক্স বার, তাহলে ই অফ জেড মানে কি হবে, জেড বার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব ই অফ জেড সেটাই হচ্ছে আমাদের জেড বার। তাহলে ই অফ জেড সমান আমরা যদি উভয় পক্ষে ই নিই, তাহলে এখানে আমাদেরকে কী নিতে হবে, ই নিতে হবে। তাহলে এটা আমরা লিখছি ই অফ এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি ই অফ এ এক্স প্লাস বি ওয়াই, আমরা জানি ই অফ এক্স প্লাস ওয়াই সমান ই এক্স প্লাস ই ওয়াই। তাহলে ই অফ এ এক্স মানে এটা আমরা কি লিখতে পারি, ই অফ এ এক্স প্লাস ই অফ বি ওয়াই। আবার ই অফ এ এক্স মানে আমরা জানি এ ইন্টু ই অফ এক্স। তাহলে এখান থেকে আমরা লিখছি দেখো এ ইন্টু ই অফ এক্স প্লাস এখান থেকে হবে দেখো বি ইন্টু ই অফ ওয়াই। এবার যদি আমরা প্রত্যেকটার ভেতরে টার্ম ই অফ এক্স মানে কি আমাদের এক্স বার, আর ই অফ ওয়াই মানে কি ওয়াই বার, যেহেতু আমরা জানি ই অফ এক্স সমান এক্স বার, ওটাকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করতে পারি। আবার ই অফ জেড মানে কত, জেড বার। তাহলে অতএব জেড বার সমান আমরা লিখতে পারি এ ইন্টু এক্স বার প্লাস বি ইন্টু ওয়াই বার। যেটা দেখো আমি এখানে এটা ডিরেক্ট লিখে দিয়েছি, জেড বার সমান এ এক্স বার প্লাস বি ওয়াই বার। এবারে দেখো এখানে বলা আছে আমাদের এক্স ও ওয়াই হচ্ছে দুটি স্বাধীন চলক,
অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট। আমি তোমাদের এর আগের দিনে বলেছিলাম যে দুটি স্বাধীন চলকের গুণফলের প্রত্যাশা তাদের প্রত্যাশাদ্বয়ের গুণফলের সমান হয়। অর্থাৎ যদি এখানে আমি লিখছি দেখো এক্স আর ওয়াই যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ই অফ এক্স ওয়াই সমান ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই। এগুলো সব এর এক একটা প্রপার্টি ই এর। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, এখানে ই অফ এক্স ওয়াই সমান আমরা লিখেছি ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো যে এখন এক্স ও ওয়াই দুটি স্বাধীন চলক, এটা আমাদের এখানে উল্লেখ করে দিয়েছে এক্স ও ওয়াই দুটি স্বাধীন চলক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা কার মান বের করব ই অফ, এখানে আমরা মান বের করছি এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো, তাহলে এটাকে যদি টোটালটাকে আমি এক্স ধরি আর এই টোটালটাকে যদি ওয়াই ধরি, তাহলে ই অফ এক্স ইন্টু ওয়াই আকারে রয়েছে, তাহলে সেটা সমান হবে আমাদের ই এক্স ইন্টু ই ওয়াই। তাহলে এটাকে আমরা লিখছি দেখো ই অফ এক্স মাইনাস এক্স বার ইন্টু ই অফ ওয়াই মাইনাস ওয়াই বার। এবার আমরা ই এর প্রপার্টিতেই পড়েছিলাম যে ই অফ এক্স মাইনাস এক্স বার মানে তার ভ্যালু হয় 0। এটা আমি এর আগের দিন তোমাদেরকে যখন আমরা ই এর প্রপার্টি পড়েছিলাম তখন আমরা সেখানে পড়েছি যে ই অফ এক্স মাইনাস এক্স বার মানে তার ভ্যালু হয় 0। তাহলে একই রকমভাবে ই অফ ওয়াই মাইনাস ওয়াই বারেরও ভ্যালু কত হবে 0। তাহলে এটা সমান আমরা পাচ্ছি দেখো 0 ইন্টু 0 সমান 0। তাহলে ই অফ এক্স মাইনাস এক্স বার ইন্টু ই অফ ওয়াই মাইনাস ওয়াই বারের ভ্যালু আমরা কত পেলাম 0। এবার দেখো আমাদেরকে এখানে কি দেখাতে হবে, ভার অফ এ এক্স প্লাস বি ওয়াই সমান এই রাশিটা। তাহলে ভার অফ এ এক্স প্লাস বি ওয়াই মানে আমরা কি লিখতে পারি ভার অফ জেড লিখতে পারি। আবার ভার অফ জেড মানে কি আমরা জানি ভেরিয়েন্স হচ্ছে যদি এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল হয় তাহলে এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, এই রাশিমালাটার যেটা এক্সপেকটেশন বা এই রাশিমালাটার যেটা গাণিতিক প্রত্যাশা ই, সেটাকেই আমরা বলি ভেরিয়েন্স। তাহলে এখানে যেহেতু আমাদেরকে ভার অফ এ এক্স প্লাস বি ওয়াই সমান রেজাল্টটা প্রমাণ করতে হচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, তাহলে এখানে যেহেতু আমাদের জেড সমান হচ্ছে এক্স প্লাস বি ওয়াই, তাহলে অতএব দিয়ে আমরা এখানে লিখছি দেখো ভার অফ এ এক্স প্লাস বি ওয়াই, এটা সমানই আমরা লিখতে পারছি দেখো ভার অফ জেড, যেহেতু আমরা এ এক্স প্লাস বি ওয়াই রাশিটার মান আমরা জেড ধরেছি। তাহলে এটা সমানই আমরা লিখতে পারি ভার মানে কি, ভার অফ জেড মানে আমরা লিখতে পারি ই অফ জেড মাইনাস জেড বারের হোল স্কোয়ার। এটা আমি এর আগের দিনেই বলেছিলাম যে এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ারের যে এটা এক্সপেকটেশন সেটাই হচ্ছে ভেরিয়েন্স। তাহলে ভার অফ জেডের জায়গায় আমরা কি লিখলাম ই অফ জেড মাইনাস জেড বারের হোল স্কোয়ার। এবারে দেখো আমরা জেডেরও মান জানি আর জেড বারেরও মান জানি। জেড বারের মান কত এ ইন্টু এক্স বার প্লাস বি ইন্টু ওয়াই বার। এবার আমরা কি করবো এই মানগুলো এখানে পুট করে দেবো। তাহলে এখান থেকে আমি লেখা শুরু করছি দেখো সমান ই অফ, এবার জেডের মান হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, তাহলে এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওয়াই লিখলাম। তারপর দেখো মাইনাস, এটা আমাদের জেড বারের ভ্যালু দেখো এ এক্স বার প্লাস বি ওয়াই বার। এবার সামনে যেহেতু জেড বারের আগে মাইনাস আছে সেজন্য এর প্রত্যেকটা সাইন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস অফ এখানে কত হচ্ছে এ ইন্টু এক্স বার মাইনাস বি ইন্টু ওয়াই বার, এর বাইরে কি আছে হোল স্কোয়ার আছে। এবার এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ এক্স বার মাইনাস বি ওয়াই বার এটা এলো। দেখো এই এ এক্স আর এই এক্স বার থেকে আমরা এ কমন নেব, আর এখানে বি ওয়াই আর বি ওয়াই বার থেকে আমরা বি কমন নেব। তাহলে এটা সমান আমরা পাচ্ছি ই অফ, তাহলে এখান থেকে আমরা এ যদি কমন নিই তাহলে এখানে আমরা পাবো এক্স মাইনাস এক্স বার আর প্লাস বি অফ, এখানে আমরা পাবো ওয়াই মাইনাস ওয়াই বার। এর বাইরে কত আছে, এর বাইরে আছে হোল স্কোয়ার। এবারে দেখো এই রাশিমালাটা আছে এ ইন্টু এক্স মাইনাস এক্স বার প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার। তাহলে এই পুরো রাশিটাকে আমরা কি করব, এখানে আমাদের কত আছে দেখো, এখান থেকে আমরা এ এক্স এখান থেকে বি প্লাস বি কমন নেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা কি করব এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখব। তাহলে এখানে আমরা কি করছি এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে সমান ই অফ, শুরুতে আসে আমাদের এ স্কোয়ার, তার মানে এ মান হচ্ছে এই পুরো রাশিটা, তাহলে এ স্কোয়ার করলে হবে এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার।
তারপরে লিখছি প্লাস বি স্কোয়ার, আমরা 2ab টার্মটা শেষে লিখব। তাহলে প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার প্লাস কত আসবে 2ab, মানে 2 ইন্টু এ মানে এই পুরো রাশিটা আর বি মানে এই রাশিটা, তাহলে 2 ইন্টু এখানে আসবে এ ইন্টু এক্স মাইনাস এক্স বার, আর তারপরে কত আসবে ইন্টু দিয়ে বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, তাহলে ইন্টু দিয়ে আসবে বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। তাহলে দেখো আমাদের এখানে আর কোনো হোল স্কোয়ারের টার্ম রইল না, কারণ আমরা ওটা ফর্মুলাতে ভেঙে দিয়েছি। এবার দেখো এই পুরো রাশিটা প্লাস আছে, এই পুরো রাশিটা প্লাস আছে পুরো এই রাশিটা, তাহলে আমরা কি জানি ই অফ এক্স প্লাস ওয়াই সমান ই এক্স প্লাস ই অফ ওয়াই। তাহলে এগুলো আমরা প্রত্যেকটা কি আলাদা আলাদা করে বাইরে লিখতে পারবো, কিন্তু তার প্রত্যেকটার কি হবে, প্রত্যেকটার আমাদের ই হবে। তাহলে এখানে আমরা লিখছি দেখো ই অফ, এখানে হচ্ছে আমাদের এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার প্লাস ই অফ এটা হবে বি স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার, আর প্লাস এখানে হবে দেখো এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দেবো না, ভুলে গেল সরি, এখানে লিখছি দেখো প্লাস ই অফ, এখানে আমরা কি করছি 2ab টার্মটাকে এক কাছে লিখছি 2ab ইন্টু এখানে লিখছি দেখো এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, এই টার্মটা লিখলাম। এবার দেখো আমরা জানি ই অফ এ এক্স মানে হয় এ ইন্টু ই এক্স, তাই তো ই অফ এ এক্স। এবার এখানে তো এ স্কোয়ার টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে এ স্কোয়ার টার্মটা কি ই এর ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে, তাহলে এখানটাতে আমরা লিখতে পারি এ স্কোয়ার ইন্টু ই অফ এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার প্লাস এখান থেকে দেখো বি স্কোয়ার কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে, তাহলে বি স্কোয়ার ইন্টু ই অফ ওয়াই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার। এখানে আমাদের কনস্ট্যান্ট টার্ম কোনটা, এই যে 2ab টার্মটা, তাহলে এখান থেকে বাইরে বেরিয়ে এলো প্লাস 2ab ইন্টু ই অফ, এখানে আমরা কত লিখব এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, এটা আমরা লিখলাম। এবার দেখো এ স্কোয়ার ইন্টু ই অফ এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, ই অফ এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, এটা মানে আমাদের কত, এটা মানেই হচ্ছে ভার অফ এক্স, কারণ ভার অফ এক্স মানে আমরা কি লিখি ই অফ এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। তাহলে এটা সমানে আমরা লিখতে পারি এ স্কোয়ার ইন্টু ভার অফ এক্স প্লাস বি স্কোয়ার ইন্টু ই অফ ওয়াই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার। তাহলে ভেতরের টার্মটা কত রয়েছে, ওয়াই রয়েছে, তার মানে এটা হবে ভার অফ ওয়াই, তাহলে এটা লিখছি আমরা ভার অফ ওয়াই। তারপরে দেখো এখানে রয়েছে 2 প্লাস 2ab ইন্টু ই অফ এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। আমি দেখো আগে এটার মানটা বের করে রেখে দিয়েছি যে এক্স ও ওয়াই যদি দুটি স্বাধীন চলক হয়, তাহলে ই অফ এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার এর পুরো ভ্যালুটা কত হয়েছে আমাদের 0 হয়েছে, তার মানে এখানে আমরা কি করব এর মানটা কত 0 বসাবো। তাহলে এখানে আমরা কত লিখছি প্লাস 2ab ইন্টু 0, তাহলে আমরা পেলাম কত রাশিমালাটা এ স্কোয়ার ইন্টু ভার অফ এক্স প্লাস বি স্কোয়ার ইন্টু ভার অফ ওয়াই, এটা পেলাম। আবার ভার অফ এক্স দিয়ে তো তোমাদের প্রমাণটা নেই, তোমাদের প্রমাণটা আছে সিগমা ওয়ানের স্কোয়ার দিয়ে, তাহলে ভার অফ এক্সের জায়গায় আমরা সিগমা ওয়ানের স্কোয়ারটা বসিয়ে দিই এ স্কোয়ার ইন্টু সিগমা ওয়ানের স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সিগমা টু স্কোয়ার, যেখানে সিগমা ওয়ান ও সিগমা টুটা এখানে উল্লেখ করে দেবে যে সিগমা ওয়ান ও সিগমা টু হলো সমক পার্থক্য, এক্সের সমক পার্থক্য হচ্ছে সিগমা ওয়ান। এখানে লেখো যে এক্সের সমক পার্থক্য হচ্ছে সিগমা ওয়ান, আবার সিগমা ওয়ান মানে আমরা সেটাকে আমরা কি লিখতে পারি রুট ওভার ভার অফ এক্স। তাহলে সিমিলারলি এখানে সিগমা টু সমান কত হবে রুট ওভার ভার অফ ওয়াই, সেজন্য আমরা এখানে কি তাহলে সিগমা ওয়ান সমান যদি রুট ওভার ভার অফ এক্স হয়, তাহলে যদি আমরা হোল স্কোয়ার করি উভয় পক্ষে, তাহলে এখানে আমরা পাবো দেখো সিগমা ওয়ানের স্কোয়ার সমান হচ্ছে ভার অফ এক্স। তাহলে এই রেজাল্টটাই তোমাদের এখানে প্রমাণ করতে দিয়েছিল। আর এখানে আর কি হবে আমাদের এ আর বিটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এগুলো তোমাদেরকে উল্লেখ করে দিতে হবে। তো এই রেজাল্টটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, এটা মাঝে মধ্যে পরীক্ষায় দেয়। আবার এই ভার অফ এ এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার ভার ওয়াই, এখান থেকে তোমাদের অনেক এমসিকিউ টাইপের বা 2 নম্বরেরও কোশ্চেন থাকে।
এবারে দেখো আমরা 4-এর দাগে 2-এর অঙ্ক শুরু করছি। 4-এর দাগে 2-এর অঙ্ক দেওয়া আছে, দেখো 4টি সাধারণ মুদ্রাকে একসঙ্গে টস করা হয়। মনে করো এক্স সমসম্ভব চলক দ্বারা প্রাপ্ত হেড সংখ্যা সূচিত হয়। এক্সের সম্ভাবনা বিভাজন নির্ণয় করো, এবং এখানে আর কি বের করতে বলেছে যে এক্স চলকের মধ্যক ও ভেদমান নির্ণয় করো। তো আমরা এর আগে 3টি সাধারণ মুদ্রাকে একসঙ্গে টস করার বা 3টি সাধারণ মুদ্রাকে একসঙ্গে টস করার সেখানে আমরা নমুনা বিন্দু বের করেছিলাম। কিন্তু এখানে দেখো দেওয়া আছে যে 4টি সাধারণ মুদ্রাকে একসঙ্গে টস করা হয়েছে। তো আমরা এর আগে ক্লাস 11-এ পড়ে এসেছিলাম যে 3টি মুদ্রাকে টস করা হলে সেখানকার আমরা কিভাবে নমুনা বিন্দু পেতে পারি। প্রথমে নমুনা বিন্দু হেড আর টেল, তারপরে সেখান থেকে আবার টস করা হচ্ছে, সেখান থেকে আবার দুটো ঘটনা হেড টেল, তারপর আবার টেল থেকে দুটো ঘটনা হেড টেল, এরকমভাবে যে মানে পুরো ছকটা কিভাবে আসছে সেটা আমরা পড়ে এসেছিলাম। কিন্তু দেখো আমাদের যদি এই ঘটনাটা বারবার পুনরাবৃত্ত হতে থাকে, অর্থাৎ আমি এখানে যেমন তোমাদের বইতে আনসার চেয়েছে যে যদি টসটাকে আমরা কয়েনটাকে যদি আমরা 4বার উৎক্ষেপণ করে, অর্থাৎ যদি 4বার টস করা হয়, কিন্তু আমি যদি এই সংখ্যাটা আমাদের আরও বাড়তে থাকে, অর্থাৎ কোনো সময় যদি তোমাদের বইতে দেওয়া থাকে কোশ্চেনে যে একটা কয়েনকে 10বার টস করা হলো বা 20বার টস করা হলো, সেখান থেকে তো আমাদের এইভাবে প্রত্যেকটাতে ভেঙে ভেঙে নমুনা বিন্দুগুলো বের করা কিন্তু সম্ভব নয়। তো এখানে একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে তোমাদের এর নেক্সট চ্যাপ্টারের অ্যাকচুয়াল ফর্মুলা আছে, মানে পরের যে চ্যাপ্টারটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, দ্বিপদ বিভাজন বলে একটা চ্যাপ্টার আছে ওখানে। তো আমি শুধু তোমাদের এখানে জাস্ট ফর্মুলাটা বলে দিচ্ছি। বলছে যে কোনো একটা সমসম্ভব পরীক্ষা যদি আমাদের কতবার করা হয়, n বার পুনরাবৃত্ত হয়, অর্থাৎ ঘটনাটা আমাদের এখানে কতবার ঘটানো হচ্ছে, n টাইমস ঘটানো হচ্ছে। এখানে যদি কি বলছে, 8 বার সাফল্য পাওয়ার সম্ভাবনা মানে হচ্ছে তোমাদের এখানে আমাদের হয় তোমরা হেড পড়ার ঘটনাটাকেও নিতে পারো বা টেল পড়ার ঘটনাটাকেও নিতে পারো। তাহলে সাফল্য পাওয়ার ঘটনা সেটা যদি 8 বার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পি অফ আর এটা সমান হয় NCR ইন্টু পি টু দি পাওয়ার আর ইন্টু কিউ টু দি পাওয়ার n-r। তাহলে এই যে পি আর কিউগুলো লিখলাম, এখানে পি আর কিউ এর মধ্যে সম্পর্ক হচ্ছে পি প্লাস কিউ সমান 1, বা আমরা বলতে পারি কিউ সমান হচ্ছে 1 - পি। আর এখানে যদি পিটা যদি সাফল্য হয় তাহলে কিউটা হবে তার বিপরীত, অর্থাৎ কিউটা হচ্ছে আমাদের এখানে অসাফল্য হওয়ার সম্ভাবনা। এবার আমরা অঙ্কটাতে ফিরে আসি। অঙ্কটাতে দেখো বলা আছে যে মুদ্রাটাকে 4বার টস করা হয়েছে, তাহলে 4বার টস করা হয়েছে। এখানে আমরা কি বলেছি, n বার যদি পুনরাবৃত্ত হয় তাহলে আমাদের অঙ্কটার ক্ষেত্রে n এর মান হচ্ছে 4। তাহলে দেখো এখানে আমাদের n এর মান হবে কত, 4, যেহেতু 4টি মুদ্রাকে এখানে একসঙ্গে টস করা হয়েছে। আবার এখানে দেখো আমাদের যদি x বার, আমাদের এখানে কি চেয়েছে দেখো হেড পড়ার সংখ্যা। আর আমরা এখানে কি করছি, এই যে আমরা এখানে বললাম না সাফল্যটা আমরা ধরছি, এখানে আমরা সাফল্য নিচ্ছিলাম যে পি অফ আর বলেছিলাম, আমরা এখানে সাফল্যটাকে ধরো সাফল্যের সংখ্যাটাকে আমরা এক সংখ্যকবার সাফল্য ধরছি, অর্থাৎ এখানে আমরা হেড পড়ার সংখ্যাটাকে যদি সাফল্য ধরি, তাহলে হেড পড়ার সংখ্যাটাকে সাফল্য ধরলে সাফল্যের সংখ্যা যদি এক্স ধরি, তাহলে মানে এখানে আমরা কার মান বের করব, পি অফ এক্স। তাহলে পি অফ এক্স এটা সমান হবে আমাদের দেখো 4c, যেহেতু n এর মান 4, এখানে আমি আর দিয়ে লিখেছিলাম, এখানে আমি সেটা x দিয়ে লিখছি, যেহেতু আমরা অঙ্কগুলো পি অফ x = 0, পি অফ x = 1 এভাবে করে এসেছিলাম বলে, সেই জন্য আমি এখানে হেড পড়ার সংখ্যাটাকে আমরা এখানে সাফল্য ধরছি। আর সাফল্যের সংখ্যাটা যেহেতু আমরা x ধরেছি, তাহলে এটা হচ্ছে আমাদের পি অফ x। তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো 4cx ইন্টু পি টু দি পাওয়ার x ইন্টু কিউ টু দি পাওয়ার n-x, মানে কত হবে এটা 4 - x। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার দেখো পি মানে হচ্ছে এখানে কি বলতো, মুদ্রাটির প্রত্যেকটি টসে সাফল্যের সম্ভাবনা। পি যেহেতু আমরা সাফল্যের সম্ভাবনা আমরা নিয়েছি, তাহলে এখানে দেখো পি হচ্ছে কি মুদ্রাটির প্রত্যেকটা টসে সাফল্যের সম্ভাবনা। তাহলে আমি এখানে একটু ছোট্ট করে লিখে দিচ্ছি, দেখো পি মানে হচ্ছে এখানে সাফল্যের সম্ভাবনা, মুদ্রাটির প্রতিটি টসে সাফল্যের সম্ভাবনা। তাহলে পি হচ্ছে এখানে সাফল্যের সম্ভাবনা। আর যেহেতু আমরা কি ধরেছিলাম, সাফল্যের সম্ভাবনা হচ্ছে হেড পড়ার সম্ভাবনা, তাহলে সাফল্যের সম্ভাবনা আমাদের যদি কয়েনকে টস করা হয়, তাহলে সেখানে আমাদের কত মান বের হয়, একটা কয়েনকে টস করা হলে সেখানে হেড পড়ে হাফ
হেড পড়ার সম্ভাবনা হাফ। তাহলে একই রকমভাবে অসাফল্য, অর্থাৎ অসাফল্য মানে এখানে কোনটা, টেল পড়ার সম্ভাবনা, তাহলে টেল পড়ার সম্ভাবনা ওখানে হাফ হবে। আবার আমরা এখানে এটাকে কী দিয়ে লিখছি, কিউ দিয়ে লিখছি, তাহলে কিউ এর মানও এখানে হবে আমাদের হাফ। তাহলে দেখো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের আগের চ্যাপ্টার থেকে আমরা পাবো। তাহলে এখান থেকে আমরা পি অফ এক্সটা কত বলতে পারি, এখান থেকে আমাদের পি অফ এক্স সমান আমরা বলতে পারি যে 4cx ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের আগের চ্যাপ্টার থেকে বলতে পারছি। এবার আসছে আমাদের অঙ্কটাতে। তাহলে অঙ্কটাতে দেখো দেওয়া আছে এক্সটা হচ্ছে, এক্স সমসম্ভব চলকটা আমাদেরকে কী নিতে হবে, যে 4টি মুদ্রাকে একসঙ্গে টস করা হলে প্রাপ্ত হেডের সংখ্যা। তাহলে দেখো বইতে তোমাদের দেওয়া আছে যে 4টি সাধারণ মুদ্রাকে একসঙ্গে টস করা হয়, মনে করো এক্স সমসম্ভব চলক দ্বারা প্রাপ্ত হেড সংখ্যা সূচিত হয়। তাহলে এখানে আমাদের যে এক্স আমাদের যে র্যান্ডম ভেরিয়েবল, শুরুতেই আমাদের এই লেখা অঙ্কগুলোর ক্ষেত্রে এই র্যান্ডম ভেরিয়েবল কোন ঘটনাটাকে সূচিত করছে সেটা আমাদেরকে লিখতে হয়। তাহলে এখানে আমরা কি লিখলাম, দেখো এক্স সমসম্ভব চলক দ্বারা 4টি মুদ্রাকে একসঙ্গে টস করা হলে প্রাপ্ত হেডের সংখ্যা। এবার আমাদেরকে কি নিতে হয়, যে এক্সের র্যান্ডম ভেরিয়েবলটা আমরা নিই, সেগুলো আমাদেরকে কোন কোন মানগুলো গ্রহণ করে সেগুলো আমাদেরকে লিখতে হয়। তাহলে এখানে দেখো এক্স, এখানে যেহেতু আমাদের কি দেওয়া আছে, যে 4টি মুদ্রাকে টস করা হয়েছে এবং এখান থেকে প্রাপ্ত হেডের সংখ্যাটাকে আমরা সমসম্ভব এক্স দ্বারা ডিনোট করছি। তাহলে এখানে দেখো 4টি মুদ্রাকে একসঙ্গে টস করা হয়েছে যেহেতু, তাহলে এখানে আমাদের দেখো এক্স যে সমস্ত মানগুলো গ্রহণ করতে পারবে সেগুলো হচ্ছে কত, 0, 1, 2, 3 আর 4। 0 মানে পি অফ, এবার তো আমাদেরকে ওগুলো পি অফ এক্স ইকাল টু 0 এই মানগুলো, সম্ভাবনার মানগুলো নিতে হয়, বের করতে হবে। তাহলে যখন আমরা 0 মানটা নিচ্ছি, 0 মান মানে কি, যে যে আমরা যে মুদ্রাগুলো 4টি মুদ্রাটিকে, যে 4টি মুদ্রাকে যে টস করেছি, 0 মানে হচ্ছে সেখানে আমাদের কোনো হেড পড়েনি। তাহলে আগে আমি শুরুতে লিখে নিই যে কোন কোন মানগুলো গ্রহণ করতে পারে। তাহলে এখানে দেখো আমি লিখেছি যে অতএব দিয়ে এক্স যে মানগুলি গ্রহণ করতে পারে তা হলো 0, 1, 2, 3 আর 4। তাহলে 0 মানে কি, 0 মানে হচ্ছে সেখানে আমাদের কোনো হেড পড়েনি, মানে কোনো হেড না পড়ার সম্ভাবনা। তারপরে 1 মানে কি, আমাদের সেখানে একটা হেড পড়েছে, 2 মানে হচ্ছে দুটো হেড, 3 হচ্ছে 3টে হেড আর 4 হচ্ছে 4বারই হেড পড়েছে। যেহেতু এখানে বলেছে যে 4টি মুদ্রাকে একসঙ্গে টস করা হলে তো প্রাপ্ত হেডের সংখ্যা। তাহলে এখানে আমাদেরকে মান বের করতে হবে যে পি অফ এক্স ইকাল টু 0। তাহলে পি অফ এক্স ইকাল টু 0 মানে এটা সমানই আমরা লিখতে পারি, দেখো যে মুদ্রাটি, যেহেতু এখানে 4টি মুদ্রাকে টস করা হচ্ছে, তাহলে এখানে আমরা লিখব 4টি মুদ্রাকে টস করা হলে কোনো হেড না পড়ার সম্ভাবনা। তাহলে এখানে আমরা লিখি 4টি মুদ্রা টস করা হলে, 4টি মুদ্রা এখানে লিখতে হবে একসাথে টস করা হলে, একসঙ্গে টস করা হলে কোনো হেড না পড়ার সম্ভাবনা, কোনো হেড না পড়ার সম্ভাবনা। তাহলে শুরুতেই আগে আমরা ফর্মুলাটা লিখি, তারপরে আমরা মানগুলো লিখব। তাহলে দেখো 4টি মুদ্রাকে এখানে টস করা হয়েছে, তাহলে আমরা ফর্মুলা কি জানি, NCR ইন্টু পি টু দি পাওয়ার আর ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস আর, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে দেখো NCR, এন এর মান হচ্ছে এই যে 4টি মুদ্রাকে একসঙ্গে টস করা হয়েছে, তাহলে NCR, আর মানে হচ্ছে দেখো এখানে যেটা আমি লিখেছি না, পি অফ আর সমান NCR, তাহলে আর মানে হচ্ছে পি অফ আর, কিন্তু এখানে দেখো পি অফ এক্সের এক্স সমান আমরা কোন মানটা নিয়েছি, এক্স সমান 0 মানটা নিয়েছি। তাহলে এখানে আমাদের হবে দেখো NC0 ইন্টু পি টু দি পাওয়ার 0 ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস 0, অর্থাৎ এখানে হবে, সরি এখানে n দিয়ে লিখে দিয়েছি আমি, কিন্তু এটা হবে আমাদের 4 দিয়ে, এটা আমরা এখানে n লিখবো না, এখানে একেবারে এটা 4 দিয়ে লিখে দিই। তাহলে এটা হবে আমাদের 4C0 ইন্টু পি টু দি পাওয়ার 0 ইন্টু কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 0, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার আমরা জানি এখানে পি এর মানও হাফ আর কিউ এর মানও হাফ, তাহলে এখানে আমরা লিখব 4C0 ইন্টু পি টু দি পাওয়ার 0 মানে এটা হচ্ছে হাফ টু দি পাওয়ার 0 ইন্টু কিউ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে হাফ টু দি পাওয়ার 4। আবার 4C0 মানে আমরা জানি এর ভ্যালু হয় 1, তোমরা যেখানেও কম্বিনেশনের চ্যাপ্টার পড়ে এসেছিলে ক্লাস 11-এ, সেখান থেকে তোমরা এই মানগুলো খুব সহজেই বলতে পারবে। আবার হাফ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে পরে থাকবে শুধু 1/2 টু দি পাওয়ার 4।
মানে এটা হচ্ছে 1/16। এখানে আমাদের পিটা হচ্ছে এখানে হেড পড়ার যে সম্ভাবনা আমরা সেটাকে নিয়েছি। তাহলে পি অফ এক্স ইকাল টু 0তে আমরা কি লিখলাম যে 4টি মুদ্রাকে একসঙ্গে টস করা হয়েছে কিন্তু সেখানে কোনো হেড পড়েনি। এবার আমরা লিখব পি অফ এক্স ইকাল টু 1, এর মান বের করছি। তাহলে পি অফ এক্স ইকাল টু 1, এখানে যেমন এখানে দেখো আমি একটা লিখে দিয়েছি কিন্তু এরপরে বাকিগুলো আর লিখবো না, ডিরেক্ট মান বসাবো। তাহলে যখন আমাদের এক্স ইকাল টু 0 ছিল তখন আমরা সেখানে লিখেছিলাম 4c0। এখন আমাদের কত এক্স ইকাল টু 1, তাহলে এটা সমান আমরা কত লিখব 4c1 ইন্টু হাফ টু দি পাওয়ার, এখানে দেখো কত হবে 4 হাফ টু দি পাওয়ার হবে 1 ইন্টু পি টু দি পাওয়ার 0 ইন্টু কিউ টু দি পাওয়ার 4 - 0। তাহলে এখানে হচ্ছে 4c0 ছিল বলে এখানে পি টু দি পাওয়ার 0 লিখেছিলাম, আর কিউ টু দি পাওয়ার ছিল এই দুটো ডিফারেন্স। তাহলে শুরুতে এখানে হবে হাফ টু দি পাওয়ার 1 ইন্টু পরেরটা কত হবে হাফ টু দি পাওয়ার 4 - 1। এইটাকে যদি আমরা পুরোটা ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি 4c1 ইন্টু হাফের কিউব, এটা আমরা পাবো। তোমরা যদি এই পুরো মানটাকে ক্যালকুলেশন করো তাহলে 4c1 মানে হচ্ছে 4, আর নিচেই আসবে 1/2 টু দি পাওয়ার 4। তাহলে এইখান থেকে আমরা পাবো মানটা 4/16। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে আমরা পাবো 1/4। এবার আমরা কত মান বের করবো পি অফ এক্স ইকাল টু 2। তাহলে পি অফ এক্স ইকাল টু 2, তার মানে এটা শুরুতে হবে আমাদের 4c2 ইন্টু তারপরে আসবে হাফ টু দি পাওয়ার 2 ইন্টু হাফ টু দি পাওয়ার মানে 2 মানে হোল স্কোয়ার, আর পরটা আসবে হাফ টু দি পাওয়ার 4 - 2। এই যে n - r মানে 4 - 2। তাহলে এটা সমান আমাদের হবে দেখো 4c2 ইন্টু হাফের হোল স্কোয়ার ইন্টু এখানেও হচ্ছে হাফের হোল স্কোয়ার। তো তোমরা যদি এটা পুরো মানে ক্যালকুলেটরে মান বের করো তাহলে 4c2 এর মান হবে 6, আর এটা হচ্ছে 1/2 স্কোয়ার ইন্টু 1/2 স্কোয়ার মানে 1/2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমি একটু লিখে দিই 4c2 মানে হচ্ছে 6 ইন্টু হাফের স্কোয়ার ইন্টু হাফের স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান আসবে আমাদের 3/8। এরপর আমরা মান বের করবো কত পি অফ এক্স ইকাল টু 3তে। তাহলে পি অফ এক্স ইকাল টু 3, তাহলে এটা সমান আসবে আমাদের দেখো 4c3 ইন্টু হাফ টু দি পাওয়ার হাফের কিউব মানে এই যে 3 রয়েছে এটা ইন্টু হাফ টু দি পাওয়ার হবে 4 - 3। এবার 4c3 মানে তার ভ্যালু হয় আমাদের 4, তাহলে 4 ইন্টু হাফের কিউব ইন্টু হাফ, তাহলে এটা ক্যালকুলেশন করলে মান আসবে 1/4। তারপরে আমরা আসি পি অফ এক্স ইকাল টু 4। এক্স ইকাল টু 4 মানে হচ্ছে এটা হবে আমাদের 4c4 ইন্টু হাফ টু দি পাওয়ার 4 ইন্টু হাফ টু দি পাওয়ার দেখো এখানে আসবে 4 - 4। তাহলে 4 - 4 মানে এটা হাফ টু দি পাওয়ার 0, আর হাফ টু দি পাওয়ার 0 মানে তার ভ্যালু কত হবে 1। তাহলে এখানে পড়ে থাকবে শুধু 4c4 ইন্টু হাফ টু দি পাওয়ার 4। তাহলে 4c4 এর ভ্যালু হয় আমরা জানি 1, তাহলে এখানে পড়ে থাকবে শুধু 1/2 টু দি পাওয়ার 4। 1 ইন্টু 1/2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1/16। এবার এখানে আমাদেরকে কি নির্ণয় করতে দিয়েছে, আগে আমাদেরকে কি বের করতে হবে দেখো এক সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন। তাহলে সম্ভাবনা বিভাজনটা বের করার পর আমরা সেখান থেকে মধ্যকের মানটা নির্ণয় করব। তাহলে এখানে দেখো সম্ভাবনা বিভাজন, তাহলে এখন আমরা কি লিখব যে সমসম্ভব চলকের নির্ণয় সম্ভাবনা বিভাজন। তাহলে এখানে আমরা লিখছি দেখো সমসম্ভব চলকের সম্ভাবনা নির্ণয় সম্ভাবনা বিভাজন। তোমরা সম্ভাবনা বিভাজনটা ছক করেই লিখবে, তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে নির্ণয় সম্ভাবনা বিভাজন এর মানটা আমরা নির্ণয় করব বলতে এখানে আমরা মানটা লিখব, আমরা অলরেডি এখান থেকে মান পেয়ে গেছি। তাহলে আমাদের ছকে কত আসে, একবার আসে এক্স আর একবার আসে পি অফ এক্স। এক্স মানে হচ্ছে এক্সের আমরা কোন মানগুলো নেব, যে মানগুলো এক্স এখানে গ্রহণ করেছে। তাহলে এখানে এক্সের মান কি মান গ্রহণ করেছে আমি শুরুতে দেখো বলেছি 0 1 2 3 4। তাহলে এখানে আমরা লিখছি 0 1 2 3 আর 4। তারপরে দেখো এক্স ইকাল টু 0 1 2 3 4 আমরা দেখো প্রত্যেকটার মান বের করেছি।
এক্স ইকাল টু 0-তে মান হচ্ছে দেখো 1/16, এক্স ইকাল টু 1 হচ্ছে 1/4। তাহলে এই মানগুলো আমরা এখন বসাবো। তাহলে এক্স ইকাল টু 0-তে মান বেরিয়েছে আমাদের কত, 1/16, একে মান বেরিয়েছে আমাদের 1/4, এক্স ইকাল টু 2-তে মান বেরিয়েছে দেখো 3/8, তারপরে 3, এক্স ইকাল টু 3-তে কত মান বেরিয়েছে দেখো আবার 1/4, আবার এক্স ইকাল টু 4-তে মান বেরিয়েছে 1/16। তাহলে এটা হচ্ছে আমাদের সম্ভাবনা বিভাজন তালিকা। এবার আমাদেরকে এখান থেকে কি বের করতে বলেছে, এখান থেকে আমাদেরকে মধ্যক বের করতে বলেছে। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখছি দেখো, অতএব এক সমসম্ভব চলকের মধ্যক। এই মধ্যক মানে এটাই হচ্ছে আমাদের গাণিতিক প্রত্যাশা, বা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা গড় বলতে পারি। তাহলে এক্স সম্ভব চলকের মধ্যককে আমরা কি দিয়ে ডিনোট করি, এক্স বার দিয়ে ডিনোট করি। আবার এক্স বার সমান আমরা কি লিখি, সামেশন অফ এক্স ইন্টু পি এক্স। এবার এক্স ইন্টু পি এক্স, এক্স মানে কোনগুলো, এক্স মানে হচ্ছে এই যে 0, 1, 2, 3, 4, আর পি এক্স মানে হচ্ছে 1, 16, 1, 4 এই মানগুলো। এবার এক্স পি এক্সকে যদি আমরা ভাঙি তাহলে সেখানে আমাদের কী রকম মান আসে, যে x1 ইন্টু পি1 প্লাস x2 ইন্টু পি2। তাহলে x1 ইন্টু পি1 করে আমরা এখানে মানগুলো এবার বসাবো। তাহলে x1 p1 মানে শুরুতেই কত আসবে, 0 ইন্টু 1/16 এই টাইপের। এখানে আগের দিন আমি একটা অঙ্ক করিয়েছি যেখানে তোমাদের এরকম ছকটা ছিল, সেখান থেকে তোমাদের এই মধ্যকার ভেরিয়েন্স নির্ণয়। তাই এখানে লেখা অঙ্কগুলোর ক্ষেত্রে কি, যে তোমাদেরকে এই যে তালিকাটা আমি এখন লিখেছি, এই তালিকাটা তোমাদেরকে আগে নির্ণয় করতে হবে, তবে তোমরা সেখান থেকে মধ্যক বা এক্স বার বা ই অফ এক্স আর ভেরিয়েন্সের মান বের করতে পারবে। তাহলে শুরুতে কোনটা হবে, 0 ইন্টু 1/16। তাহলে এখানে লিখছি দেখো 0 ইন্টু 1/16 প্লাস তারপরটা হবে কত, এই যে পর উপর নিচ করে 1 ইন্টু 1/4, তাহলে 1 ইন্টু 1/4 প্লাস তারপরটা হবে দেখো 2 ইন্টু 3/8, 2 ইন্টু 3/8 প্লাস তারপরটা দেখো 3 ইন্টু 1/4, 3 ইন্টু 1/4 প্লাস তারপরটা হচ্ছে 4 ইন্টু 1/16, 4 ইন্টু 1/16। এই মানটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে তোমাদের রেজাল্ট। তাহলে এখানে দেখো যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে কাটাকাটি যাবে 4, 4 এ 16 আর 2, 4 এ 8। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 1 এর 4 প্লাস 3 এর 4 প্লাস 3 এর 4 প্লাস 1/4। তাহলে যেহেতু 4 লসাগু, 4টা যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে সমান, তাহলে আমরা এখানে 1 এর 4টা কমন নিয়ে কত লিখতে পারি, 1 প্লাস 3 প্লাস 3 প্লাস 1। তাহলে 3 আর 1 4 আর 3 7 আর 8। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 1/4 ইন্টু 8। তাহলে এখানে কাটাকাটি করলে হবে 2। তাহলে আমরা মান কত পেলাম, 2। তাহলে এখানে আমাদেরকে কি আনসার চেয়েছিল, যে এক সমসম্ভব চলকের মধ্যক বা গাণিতিক প্রত্যাশা। তাহলে তার ভ্যালু আমরা কত পেলাম, তার ভ্যালু দেখো আমরা পেয়েছি 2। এবার মধ্যক নির্ণয় করতে দিয়েছে, আবার দেখো ভেদ মানও নির্ণয় করতে দিয়েছে। তাহলে আমরা এখানে দেখো শুধুমাত্র মধ্যকের মানটা পেলাম। এবার আমাদেরকে কার মান বের করতে হবে, ভেদ মানের মান বের করতে হবে। তো ভেদ মানের অঙ্ক করার ক্ষেত্রে যখন আমাদের এরকম সম্ভাবনা বিভাজন তালিকা দেওয়া থাকে, সেখান থেকে আমরা ভেদ মানের কোন ফর্মুলাটা ইউজ করি না, ভেদ মানের ফর্মুলা আমরা ইউজ করি var অফ এক্স সমান আমরা কি লিখি, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্সের হোল স্কোয়ার। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো করি। তাহলে দেখো ই অফ এক্স স্কোয়ার মানে, তাহলে শুরুতে আগে আমাদেরকে এই যে ই অফ এক্স স্কোয়ারের এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা কার মান বের করছি দেখো, ই অফ এক্স স্কোয়ারের। তাহলে ই অফ এক্স স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি, এটাকে সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি অফ এক্স। তাহলে এক্স স্কোয়ার মানে এখানে আমরা কি লিখবো দেখো, 0 স্কোয়ার ইন্টু 1/16 প্লাস 1 স্কোয়ার ইন্টু 1/4। যেহেতু এক্সের টার্মগুলো এখানে আমাদের বর্গ আকার করে রয়েছে, তাহলে এখানে লিখছি দেখো 0 স্কোয়ার ইন্টু 1/16 প্লাস 1 স্কোয়ার ইন্টু 1/4 প্লাস 2 স্কোয়ার ইন্টু 3/8, তারপর 3 স্কোয়ার ইন্টু 1/4 প্লাস 3 স্কোয়ার ইন্টু 1/4 প্লাস এটা হবে 4 স্কোয়ার ইন্টু 1/16, 4 স্কোয়ার ইন্টু 1/16। তাহলে এখান থেকে 0 স্কোয়ার ইন্টু 1/16 মানে এই টার্মটা আমাদের বাদ চলে যাবে, যেহেতু এর মানটা কত হবে, 0 হবে। তারপর টার্মটা দেখো 1 স্কোয়ার ইন্টু 1/4 মানে এটা হচ্ছে 1/4 প্লাস তারপরটা দেখো 4 ইন্টু 3/8
প্লাস এটা হবে 9 × 1/4 প্লাস এটা হবে 4 × 4 16 × 1/16। তাহলে এগুলো আমরা কাটাকাটি করি, তাহলে 4 × 2 = 8 আর এখানে 16 আর 16 ক্যান্সেল হবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, 1/4 প্লাস 3/2 প্লাস 9/4 প্লাস 1। এই টোটালটাকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হবে আমাদের 4। তাহলে উপরে আসবে দেখো 1 প্লাস 6 প্লাস 9 প্লাস 4। তাহলে 6 আর 1 7 আর 9 16 আর 4 20। তাহলে এটা হচ্ছে 20/4 সমান হচ্ছে 5। তাহলে ই অফ এক্স স্কোয়ারের ভ্যালু আমরা কত পেলাম, 5। তাহলে এখন আমাদেরকে কার মান বের করতে হবে, এক্স সমসম্ভব চলকের ভেদ মান। তাহলে এখানে আমরা লিখছি দেখো, অতএব এক্স সমসম্ভব চলকের ভেদ মান। ভেদ মান মানে সেটাকে আমরা কী দিয়ে ডিনোট করি, ভার দিয়ে। তাহলে ভার, যেহেতু এক্স সমসম্ভব চলক সেজন্য এখানে লিখবো ভার অফ এক্স। এর জায়গায় আমরা মান ফর্মুলা বসাই আগে, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এটার হোল স্কোয়ার। তাহলে ই অফ এক্স স্কোয়ারের মান দেখো আগে আমরা নির্ণয় করেছি 5, সেজন্য বসিয়ে দিলাম 5 মাইনাস ই অফ এক্সের মান দেখো আমরা বের করেছি 2। তাহলে এটা হবে 2 এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সমান 5 - 4 সমান হচ্ছে 1। তাহলে এই রাশিমালাটার মধ্যক এক্স বারের মান পেয়েছি আমরা 2 আর ভেরিয়েন্সের মান পেয়েছি আমরা 1। এবারে দেখো আমরা 5-এর দাগের অঙ্ক করব। 5-এর অঙ্ক দেওয়া আছে যে মনে করো দুটি ঝোঁকশূন্য পাশা গড়িয়ে দেওয়া সমসম্ভব পরীক্ষায় অঙ্কদ্বয়ের সমষ্টি এক্স দ্বারা সূচিত হয়। এক্স সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন নির্ণয় করো। তার মানে এখানে দেখো আমাদেরকে কিন্তু ওই যে আগের অঙ্কটার মতো মিন ভেরিয়েন্স বের করতে হবে না। আমরা আগের অঙ্কটাতে যেমন মধ্যক ভেদমান নির্ণয় করেছিলাম, এখানে কিন্তু এসব নির্ণয় করতে হচ্ছে না। শুধুমাত্র এখানে আমাদেরকে কি করতে হবে, সম্ভাবনা বিভাজন, অর্থাৎ যে তালিকাটা আমরা বের করি শুরুতে অঙ্ক করার আগে, মিন ভেরিয়েন্স বের করার আগে, সেই তালিকাটা এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে দেখো যে এক্স যে র্যান্ডম ভেরিয়েবল, সেটা এখানে কি বলেছে যে দুটি ঝোঁকশূন্য পাশাকে যদি গড়িয়ে দেওয়া হয় তাহলে ওই যে অঙ্কগুলো আমরা পাওয়া যায়, সেই যে অঙ্কগুলো পাওয়া যায়, অর্থাৎ একটা যদি পাশাকে গড়িয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কী মান আসে, 1 2 3 4 5 6। তাহলে এখানে আমাদের কটা পাশাকে গড়িয়ে দেওয়া হচ্ছে, দেখো দুটি পাশাকে গড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে এখানে কি চেয়েছে যে এই যে দুটো পাশাকে গড়িয়ে দেওয়া হচ্ছে, এই পাশায় যে প্রাপ্ত অঙ্কগুলো পড়েছে তাদের সমষ্টি, দেখো অঙ্কদ্বয়ের সমষ্টিকে এক্স দ্বারা সূচিত করা হয়। তাহলে শুরুতে আমরা কি করব, যে দুটি ঝোঁকশূন্য পাশাকে যদি গড়িয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আগে আমরা নির্ণয় করব যে ওখানে আমাদের কী কী নমুনা বিন্দু আসে সেগুলো। তাহলে এখানে দেখো এক্স র্যান্ডম ভেরিয়েবলটাকে আমাদেরকে কি নিতে হচ্ছে না, ঝোঁকশূন্য পাশায় দুটিতে প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি। তাহলে আমাদেরকে যদি সম্ভাবনা বিভাজন তালিকাটা নির্ণয় করতে হয় তাহলে সেখানে আমাদেরকে কি নির্ণয় করতে হবে, যে সবার আগে বের করতে হবে যে এক্স যে মানগুলো নিতে পারবে সেই মানগুলো কি কি। তো শুরুতেই আমরা কি করব, যে মানগুলো নিতে পারবে সেই মানটা আমি আগে এখানে ছকের সাহায্যে দেখিয়ে দিই যে কীভাবে আসছে, তাহলে অঙ্কটা করার ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে না। তো এই ছকটা তোমাদের পরীক্ষার খাতায় দেখানোর দরকার নেই, তোমরা রাফে করলেই হবে। তাহলে এখানে কি হয়েছে, দুটো ছক্কাকে ছোড়া হয়েছে, তার মানে এখানে টোটাল নমুনা বিন্দু কটা আসবে, 6 এর স্কোয়ার মানে 36টা, তাই তো। তাহলে আমরা এর দিক বরাবর একটা ছক্কা পাশাকে করালে কি কি নমুনা বিন্দু আসে আর এদিক বরাবর কি কি আসে সেগুলোকে লিখে নিই। তাহলে একটা পাশাকে ছুলে কি কি আসতে পারে, 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা লিখছি 1 2 3 4 5 আর 6। এই নমুনা বিন্দুগুলো আসবে যদি আমরা একটা পাশাকে গড়িয়ে দিই। একই রকমভাবে এদিক বরাবরও কত মান আসবে আমাদের, 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা লিখছি দেখো 1 2 3 4 5 আর 6, এদিক বরাবরও তাই মান আসবে। এবার হচ্ছে আমাদেরকে যেটা এক্স র্যান্ডম ভেরিয়েবল নিতে বলেছে সেটা হচ্ছে পাশা দুটিতে প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি। এবার অঙ্কদ্বয়ের সমষ্টি মানে আমরা এই বরাবর যোগ করতে যাবো। ধরো একটা ছক্কাতে আমার একটা পাশাতে আমার 1 পড়েছে আর বাকিগুলোতে যদি এইগুলোর প্রত্যেকটা একটা একটা করে পড়ে, তাহলে সেক্ষেত্রে যেহেতু আমাদেরকে অঙ্ক দুটোর সমষ্টি নির্ণয় করতে বলেছে, তাহলে 1 আর 1 যোগ করলে হবে 2। তারপরে এই কোণা বরাবর আমরা শুরু করছি, আগে একটা পুরো যখন আমরা এই রোটা লিখব তখন এইটার সাথে পুরোটা কমপ্লিট করে লিখব। সেকেন্ড রোটা আমরা কি করব, এই ফার্স্টটাকে বাদ দিয়ে এই 2 এর সাথে ক্যালকুলেশন করে করে এই রোটা লিখব। এইভাবে আমাদেরকে লিখতে হবে। তাহলে শুরুতে আমরা এই
এক মানে এই রোটা লিখব, তাহলে 1-এর সঙ্গে 1 যোগ করলে হবে 2, তারপরে দেখো 1 আর 2 যোগ করলে হবে 3, 1 আর 3 4, 1 আর 4 5, 1 আর 5 6, আর 1 আর 6 এটা হচ্ছে 7। তারপরটা কত হবে, 2 থেকে কাউন্ট করছি, 2 আর এখানে পড়েছে 1, তাহলে এই দুটো সমষ্টি কত হবে 3, দুটোতেই যদি 2 পড়ে তাদের সমষ্টি 4। একই রকমভাবে 2 আর 3 5, 2 আর 4 6, 2 আর 5 7, আর 2 আর 6 8। তারপরটা দেখো 3 থেকে কাউন্ট করব, তাহলে 3 আর 1, তাহলে এখানে 3 আর 1 যোগ করলে হবে 4, 3 আর 2 5, তার মানে পরেরটা আমাদেরকে এখানে দেখো যখন 1 আর 1 নিয়েছিলাম সেখান থেকে 2 থেকে পর এসেছিলো 2 3 4 5 6 7, তারপরে যে আমরা 2 থেকে নিলাম সেখানে দেখো এটা 3 থেকে শুরু হয়েছে পরপর 3 4 5 6 7 8, তাহলে 3 থেকে শুরু করছি মানে এটা 4 দিয়ে শুরু হবে, তাহলে 4 5 6 7 8 9 হবে। এ দেখো লাস্ট এটা 3 আর 6 9, তাহলে এগুলো পরপর আমরা এগুলো আর কাউন্ট না করে একেবারে লিখে দিতে পারবো। 4 আর 1 যোগ করলে হবে 5, তাহলে পরেরগুলো কত 5 থেকে শুরু হয়েছে, তাহলে 5 6 7 8 9 10, তারপরে 5 আর 1, তাহলে এটা শুরু হবে 6 থেকে, তাহলে 6 7 8 9 10 11, তারপরে দেখো 6 থেকে শুরু হবে এটা 6 আর 1 যোগ করলে হবে 7, তাহলে 7 থেকে শুরু করলে হবে 7 8 9 10 11 12। এবার দেখো আমাদের যেগুলো কমন টার্ম সেগুলো তো আমরা আর বারবার লিখবো না, তাহলে এবার আমরা আসছি অঙ্কটা শুরুটার ক্ষেত্রে। তাহলে অঙ্কটা শুরুতে আমরা কি লিখব, যে এক্স হলো ঝোঁক শূন্য পাশা দুটিতে প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি। এবার আমরা দেখব এক্স যে মানসমূহগুলো গ্রহণ করতে পারবে। তাহলে এক্স দেখো যে মানগুলো গ্রহণ করতে পারবে, দেখো 2 এখানে একবারই আছে, 3টা দেখো রিপিট হয়েছে, এই কোণ বরাবর দেখো প্রত্যেকটা রিপিট হয়েছে, যেগুলো রিপিট হবে সেখানে কিন্তু আমরা ওগুলো একবারই মান নেব। তাহলে 3ও রিপিট হয়েছে, এই বরাবর দেখো 4 দেখো এই কোণে রিপিট হয়েছে, 5 দেখো এই কোণে রিপিট হয়েছে, 6 দেখো এই বরাবর রিপিট হয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা এক্স যে মানগুলো নেবে সেগুলো গ্রহণ করবে সেগুলো আমরা কত নেব, 2 3 4 5 6 7, তারপরে কি নেব 8 9 10 11 12। দেখো এই কটা মান হচ্ছে এক্স এখানে গ্রহণ করবে। তাহলে দেখো এবার আমরা অঙ্কটা শুরু করছি। অঙ্কটাতে আমরা শুরুতেই কি লিখব, যে এক্স হলো ঝোঁক শূন্য পাশা দুটিতে প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি। এবার আমরা লিখছি যে এক্স যে মানগুলি নিতে পারে সেগুলো হলো, তাহলে এখানে 2 থেকে শুরু হবে, তাহলে এখানে আমরা কি লিখব 2 3 4 5 6 7 8 9 10 11 আর হচ্ছে 12, এই মানসমূহগুলো হচ্ছে নিতে পারে। এবার আমরা মান বের করছি। এবার যেহেতু আমাদেরকে সম্ভাবনা বিভাজন তালিকা বের করতে হবে, তাহলে এখানে পি অফ এক্স ইকাল টু কত থেকে শুরু হবে, এক্স ইকাল টু 2 থেকে শুরু হবে। তাহলে পি অফ আমরা মান বের করছি এক্স ইকাল টু 2, তাহলে পি অফ এক্স ইকাল টু 2, তার মানে দেখো এক্স ইকাল টু 2 মানে এখানে আমাদেরকে দেখতে হবে এই ছকটাতে আমাদেরকে 2 কবার পড়েছে। তাহলে এখানে দেখো টোটাল ছকটাতে দেখো আমাদের 2 এখানে একবারই পড়েছে, তাহলে 2 এখানে একবার পড়েছে। আবার এখানকার মোট নমুনা বিন্দু দেখো এই বরাবর 6 আর এই বরাবর 6, তার মানে এখানে মোট নমুনা বিন্দু, তো মোট ঘটনা এখানে হচ্ছে 36। এবার তার মধ্যে 2 পড়েছে দেখো একবারই, তাহলে পি অফ এক্স ইকাল টু 2তে এর সম্ভাবনা মান কত হবে, দেখো 1/36। এবার আমরা বের করছি পি অফ এক্স ইকাল টু 3, এক্স ইকাল টু 3 মানে আমাদেরকে ছকটাতে দেখতে হবে যে 3 কতবার পড়েছে। যেহেতু আমরা প্রবাবিলিটির মানে যেটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেখানে আমরা কি লিখি, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। এখানে কিন্তু মোট ঘটনা প্রত্যেকটার ক্ষেত্রেই হচ্ছে 36, সেজন্য আমি এখানে নিচে ডিভাইডেড বাই 36টা লিখে দিলাম। এবার দেখি এখানে 3 কতবার পড়েছে, তাহলে দেখো এখানে একবার 3 পড়েছে, এখানে একবার 3 পড়েছে, তাহলে টোটাল কবার 3 পড়েছে, দেখো 2 বার 3 পড়েছে। তাহলে এটা আমাদের কত হবে, এক্স ইকাল টু 3তে এটা আমাদের হবে 2/36। তারপর আমরা মান বের করছি পি অফ এক্স ইকাল টু 4। এবার আমরা দেখব 4 কতবার পড়েছে। তাহলে দেখো আমরা কোনাকুনিভাবে দেখো রিপিট হয়েছে আমাদের সংখ্যাটা, এই যে 2 একা, তারপরে দেখো 3 2বার পড়েছে, তারপরে দেখো 4 3বার পড়েছে, 1 2 3। তাহলে পি অফ এক্স ইকাল টু 4 এর মান হবে 3/36, তাহলে এটা আমরা লিখছি 3/36। তারপরে কত লিখব, পি অফ এক্স ইকাল টু 5।
এখানে আমরা লিখছি দেখো পি অফ এক্স ইকাল টু 5। তাহলে এবার আমরা ছকেতে দেখি, এই কারণে আমি এখানে ছকটা তোমাদের নির্ণয় করছিলাম, তোমাদের এটা বোঝার সুবিধার জন্য। এবার দেখো 5 গেছে আমাদের এই বরাবর রিপিট হয়ে, তাহলে 5 কবার আছে গুনে নিই, 1 2 3 4। তাহলে পি অফ এক্স ইকাল টু 5 মানে এটা আমরা কত লিখব, 4/36। এবার আমরা লিখি পি অফ এক্স ইকাল টু 6। এক্স ইকাল টু 6 মানে আমাদেরকে কি দেখতে হবে, 6 কতবার পড়েছে। তাহলে 6 দেখো এখানে আমরা দেখি 6, তাহলে 1 এই বরাবর কাছে 6, তাহলে 1 2 3 4 5। তাহলে পি অফ এক্স ইকাল টু 6 মানে সেটা হচ্ছে আমাদের 5 বার পড়েছে। তাহলে এটা হবে আমাদের দেখো 5/36। এবার আমরা আসি পি অফ এক্স ইকাল টু 7। আমরা এখান থেকে লিখছি পি অফ এক্স ইকাল টু 7 সমান, তাহলে এবার আমাদেরকে কি দেখতে হবে যে 7 কতবার পড়েছে। তাহলে এই হচ্ছে 7-এর লাইন, 1 2 3 4 5 6, তাহলে 6 বার পড়েছে, তাহলে এটা হবে 6/36। তারপরে পি অফ এক্স ইকাল টু 8, 8 কতবার পড়েছে দেখি, এই কোণা বরাবর গেছে 1 2 3 4 5, তাহলে এটা হবে 5/36। তারপরে লিখছি পি অফ এক্স ইকাল টু 9, 9 কবার পড়েছে, এই দেখো কোনো 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 4/36। তারপর আমরা কত লিখব, পি অফ এক্স ইকাল টু 10। তাহলে পি অফ এক্স ইকাল টু 10, 10 কবার পড়েছে দেখো 3 বার, এই কোণাকুনি 1 2 3, তাহলে এটা হবে 3/36। তারপরে বের করছি পি অফ এক্স ইকাল টু 11, 11 দেখো 2 বার পড়েছে, তাহলে এটা হবে 2/36। তারপরে বের করছি পি অফ এক্স ইকাল টু 12, দেখো 12 তো একবারই পড়েছে, তাহলে এটা হচ্ছে 1/36। এবার আমাদেরকে কি করতে হবে, এখান থেকে সম্ভাবনা বিভাজন যে তালিকাটা সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো এবার আমরা এক সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন লিখব। তাহলে সম্ভাবনা বিভাজন লিখতে গেলে এখানে দেখো আমাদেরকে দুটো ঘর করতে হবে, একটা হচ্ছে এক্সের ঘর আর একটা হচ্ছে পি অফ এক্সের ঘর। তাহলে এটা হচ্ছে এক্সের ঘর, এটা হচ্ছে আমাদের পি অফ এক্সের ঘর। তাহলে আগে আমরা লিখি এক্স যে যে মানগুলো গ্রহণ করেছে, এক্সের মান যেগুলো গ্রহণ করেছে সেগুলো কত, 2 3 4 5 6 7 8 9 10 11 আর 12, এই মানগুলো আমাদের এক্স গ্রহণ করেছে। এবার আমরা কি লিখব না, এই যে এক্সের 2 3 4 5 6 এই যে মানগুলো লিখলাম তার করেসপন্ডেন্সে আমরা দেখব পি এর ভ্যালু কত। তাহলে দেখো পি অফ এক্স ইকাল টু 2-তে কত মান বেড়েছে, 1/36। তার মানে যখন এক্স ইকাল টু 2 তখন পি এর মান হচ্ছে 1/36। এক্স ইকাল টু 3-তে দেখো মান হয়েছে 2/36, তাহলে 3-এর নিচেই কত লিখব, 2/36। তারপরে 4-এ দেখো কত মান এসেছে, 3/36, তাহলে এটা হচ্ছে 3/36। তারপরে 5-এ দেখো 4/36। তারপরে 6 এক্স ইকাল টু 6-এ 5/36, তাহলে এর নিচে আমরা লিখছি 5/36। তারপরে 7-এ দেখো এটা হচ্ছে 6/36, তাহলে এর নিচে লিখব 6/36। এক্স ইকাল টু 8-এ 5/36, তাহলে 8-এর ঠিক নিচেই লিখব আমরা 5/36। এক্স ইকাল টু 9-এ দেখো 4/36, তাহলে 9-এর নিচে আমরা লিখব এখানে 4/36। এক্স ইকাল টু 10-এ দেখো 3/36, তাহলে 10-এর নিচে আমরা লিখছি 3/36। তারপরটা দেখো 2/36 আর 1/36, তাহলে 11-এর নিচে হবে আমাদের 2/36 আর 12-তে হবে আমাদের 1/36। তাহলে এটাই হচ্ছে তোমাদের এই যে দুটো ঝোঁক শূন্য পাশা দুটিতে যে প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি তার এটা হচ্ছে সম্ভাবনা বিভাজন। এবারে দেখো আমরা 6-এর দাগের অঙ্ক করব। 6-এর অঙ্ক দেওয়া আছে মনে করো একটি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণের সমসম্ভব পরীক্ষায় প্রথম হেড পড়ার পূর্বে যতগুলি টেল পড়ে তার সংখ্যা এক্স দ্বারা সূচিত হয়। এক সমসম্ভব চলকের এখানেও দেখো সম্ভাবনা বিভাজনটা নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো সম্ভাবনা বিভাজনটা যে নির্ণয় করতে বলেছে, এখানে দেখো এক্সটা আমাদেরকে কীরকম নিয়েছে, এক্সটা দেখো নিয়েছে প্রথমে হেড পড়ার পূর্বে যতগুলি টেল পড়ে তার সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে এখানে এক্স হচ্ছে প্রথম হেড পড়ার পূর্বে প্রাপ্ত টেলের সংখ্যা। তাহলে এখানে দেখো এখানে এক্স যে সমসম্ভব চলক যে মানগুলি নিতে পারবে সেটা দেখো প্রথমে যদি আমি 0 মান নিই, তাহলে 0 মান হচ্ছে এখানে প্রথম টসে টেল পড়েছে,
যেহেতু এখানে কি বলেছে যে এক্স হচ্ছে প্রথমে হেড পড়ার পূর্বে যতগুলি টেল পড়েছে, তাহলে এক্সটা হচ্ছে কি ঘটনা, প্রথমে হেড পড়ার পূর্বে টেল পড়েছে। তাহলে এক্স ইকাল টু 0 মানে হচ্ছে আমি সেখানে নিচ্ছি আমাদের প্রথম টসে হেড, প্রথম টসে হচ্ছে টেল। তাহলে এক্স ইকাল টু 1-এ আমাদের কত হবে, প্রথমে টেল পড়েছে তারপরে হেড, কারণ এখানে বলা আছে দেখো হেড পড়ার পূর্বে টেল পড়েছে, তাহলে হেডের আগে কিন্তু টেল পড়ছে। তাহলে এক্স ইকাল টু 1 মানে কি, প্রথমে টেল পড়েছে তারপরে হেড পড়ছে। তাহলে এক্স ইকাল টু 2-তে কি, প্রথমে টেল পড়েছে, দ্বিতীয়বারেরটাতে যে কোনো কিছু পড়তে পারে, কিন্তু এখানে তৃতীয়বারে যেটা তৃতীয় টসে কিন্তু হেড পড়েছে। তো এই ঘটনাটা দেখো এরকমভাবে চলতেই থাকবে, কারণ এখানে দেখো নির্দিষ্ট করে যে 0 1 2 3 এই মানটা আমরা বলতে পারবো না, কারণ এই মানটা দেখো এখানে চলতেই থাকবে। তাহলে এবার দেখো আমরা অঙ্কটা শুরু করছি। তাহলে ক্যাপিটাল এক্সটা যে র্যান্ডম ভেরিয়েবল সেটাকে আমরা কি নিয়েছি, যে এক্স হলো প্রথমে হেড পড়ার পূর্বে প্রাপ্ত টেলের সংখ্যা। তাহলে দেখো যে প্রথমে হেড পড়ার পূর্বে অর্থাৎ হেড পড়ার আগে যে টেলটা পড়ছে সেটা হচ্ছে এখানে ক্যাপিটাল এক্স র্যান্ডম ভেরিয়েবল, সেই ঘটনাটাকে কিন্তু সূচিত করছে। এবার এই পরীক্ষাটা আমরা কতবার করছি বা কতক্ষণ ধরে চলবে সেটা কিন্তু এখানে নির্দিষ্ট করে কিছু বলা নেই। দেখো সেই জন্য এখানে কি করব, এক্স সমসম্ভব চলকটা যে মানগুলি নিতে পারে সেটা হচ্ছে প্রথমে আমরা কত নিতে পারি, 0 1 2 3, তারপরে কি এই টার্মটা দেখো চলতেই থাকবে, যেহেতু এখানে নির্দিষ্ট করে কিছু বলা নেই। তাহলে এখানে আমরা কার মান বের করছি, দেখো পি অফ এক্স ইকাল টু 0, পি অফ এক্স ইকাল টু 0 মানে পি অফ এখানে কি হবে, দেখো প্রথম টসে এখানে টেল পড়ে গেছে, মানে এখানে কোনো হেড পড়েনি, প্রথম টসে টেল। তাহলে প্রথম টসে টেল, পি অফ এক্স ইকাল টু 0, যেহেতু এখানে বলেছে যে হেড পড়ার পূর্বে টেলের সংখ্যা, তার মানে এখানে কি এক্স ইকাল টু 0 মানে এখানে কোনো হেড পড়েনি, প্রথমে একেবারেই টেল পড়ে গেছে। তাহলে টেল পড়ার সম্ভাবনা সেটা কত হয় আমাদের আমরা জানি, হাফ। তারপরে লিখতে দেখো পি অফ এক্স ইকাল টু 1, এক্স ইকাল টু 1 মানে কি বলো তো, পি অফ এখানে কি হচ্ছে দেখো, যেহেতু বলেছে হেড পড়ার পূর্বে টেলের সংখ্যা, তাহলে প্রথমে টেল পড়েছে তারপরে দ্বিতীয় টসে হেড পড়েছে। তাহলে এখানে আমরা লিখছি দেখো প্রথম টসে হেড ও দ্বিতীয় টসে টেল পড়ছে, দ্বিতীয় টসে টেল। তাহলে প্রথম টসে হেড পড়ার সম্ভাবনা সেটা হচ্ছে হাফ, আর দ্বিতীয় টসে টেল পড়ার সম্ভাবনা সেটাই হচ্ছে হাফ। তাহলে হাফ ইন্টু হাফ মানে এটাকে আমরা লিখতে পারি দেখো হাফের স্কোয়ার। তারপরে পি অফ এক্স ইকাল টু 2, এক্স ইকাল টু 2 মানে কি, প্রথম টসে টেল পড়েছে, এখানে আমি কি লিখেছি বলো তো, প্রাপ্ত টেলের সংখ্যা, হেড পড়ার পূর্বে টেলের সংখ্যা। তার এখানে দেখো প্রথম টসে হেড হবে না, এখানে হবে প্রথম টসে এটা টেল, তারপরে এটা দ্বিতীয় টসে হবে হেড। তাহলে এক্স ইকাল টু 2 লিখেছি, এক্স ইকাল টু 2 মানে এখানে হচ্ছে প্রথম টসে আমাদের টেল পড়েছে। এবার এক্স ইকাল টু 2 যখন আমরা 1 নিচ্ছিলাম সেখানে আমাদের দ্বিতীয় টসে হেড ছিল, এক্স ইকাল টু 2 মানে এখানে কি হবে, দ্বিতীয় টসে হেড হবে, এটা দ্বিতীয় না তৃতীয় টসে হেড হবে, তৃতীয় টসে হেড। তাহলে এখানে দেখো প্রথম টসে টেল পড়েছে, তাহলে শুরুতে হবে এখানে হাফের স্কোয়ার ইন্টু হাফ মানে হচ্ছে 1/2 এর হোল কিউব। তাহলে এই ঘটনাটা দেখো আমাদের পরপর রিপিট হচ্ছে। তাহলে এখানে আমরা লিখছি অতএব নির্ণেয় সম্ভাবনা বিভাজন, তাহলে এটা সমান আমাদের কত হবে, যদি আমরা এফ অফ এক্সও বলতে পারি বা পি অফ এক্স যেটা ইচ্ছা, তাহলে এফ অফ এক্স সমান হচ্ছে এটাকে আমরা লিখতে পারি পি অফ এক্স ইকাল টু স্মল এক্স, যেহেতু এখানে এক্স ইকাল টু 0, এক্স ইকাল টু 1, এক্স ইকাল টু 2তে মান নিয়েছি, এখানে আমরা কি করছি এক্স ইকাল টু স্মল এক্স নিচ্ছি। তাহলে এখানে দেখো প্রথমে হাফ, তারপরে দেখো হাফের স্কোয়ার, তারপরে দেখো হাফের কিউব, তাহলে এটা একেবারে আমাদের কত হবে হাফ টু দি পাওয়ার এক্স প্লাস 1। দেখো যখন 0 তখন এখানে 1/2 টু দি পাওয়ার 1, তাহলে যখন 1 তখন এখানে দেখো 2 এর স্কোয়ার, তাহলে 2তে হচ্ছে 2 এর কিউব, তার মানে মান হচ্ছে বাড়তে থাকছে 2 এর মানটা। তাহলে যখন এখানে এক্স ইকাল টু এক্সে মান নেব তখন সেখানে কত হবে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1, সেজন্য এটা আমরা একেবারে লিখে দিচ্ছি হাফ টু দি পাওয়ার এক্স প্লাস 1, যেখানে এক্সের মানটা কীরকম দেখো 0 1 2 দিয়ে ডট ডট চলতেই থাকবে। এটাই হচ্ছে এটা সম্ভাবনা বিভাজন। যেহেতু এখানে এটা নির্দিষ্ট করে বলা নেই যে কতবার ঘটনাটা ঘটছে, সেজন্য আমরা এখানে এক্সের মানটা 0 1 2 3 বলে ছেড়ে দেব, কিন্তু তোমরা এখানে পাশে ডট ডট দিবে, কারণ এই ট্রামটা এখনও চলতে থাকছে, এখানে নির্দিষ্ট করে বলা নেই।